আজ আমার ননদের বিয়ে। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, টেবিলে প্রচুর খাবার রাখা, চারিদিক সুন্দর করে সাজানো, কত আলো, কত আনন্দ, গান বাজনা সব মিলিয়ে এক উৎসব মুখর পরিবেশ। আমার শ্বশুর শাশুড়ি দূর দূরান্তের সকল আত্মীয় স্বজনরা এসেছে, কিন্তু এত বড় অনুষ্ঠানে এত আত্মীয় স্বজনের মধ্যে আমার মা বাবা আর ছোট ভাইকে দাওয়াত করা হয়নি। অনেকে জিজ্ঞেস করছে, ইতি তোমার মা বাবা আসেনি? আমি বারংবার কৌশলে প্রশ্নটা এড়িয়ে গেছি। মা বাবা আমাকে বারবার বলেছে, মা ইতি, আমাদের দাওয়াত করা হয়নি জন্য তুমি একদমই মন ছোট করো না, তুমি ননদের বিয়েতে আনন্দ করো। মা বাবা যতই বোঝাক না কেন, আমার মন বারবার কাঁদছে, কেমন যেন নিজেকে ছোট মনে হচ্ছে। তবে সব থেকে বেশি খারাপ লাগছে আমার হাজব্যান্ডের কথা ভেবে। তার কি একবারও মনে হলো না এত বড় অনুষ্ঠানে তার শ্বশুর শাশুড়িকে দাওয়াত দেওয়ার কথা? অনেক কিছু মনে হলেও মনের ভেতরে সব চাপা দিয়ে ননদের বিয়ের কাজ হাসিমুখে সম্পন্ন করলাম। রাত 8টায় ননদকে বিদায় দিয়ে ঘরে আসতে আমার স্বামী আহনাব বলল, ইতি তৈরি হয়ে নাও, এক জায়গায় যাব। আমি বললাম, কোথায়? বলল, গেলেই দেখতে পাবে। আমি কিছু বলার আগে শাশুড়ি মেয়ে এসে আহনাফকে বলল, এত রাতে কোথায় যাবি বাবা? আহনাফ নির্দ্বিধায় বলল, শ্বশুর বাড়ি মা। শাশুড়ি মা বললেন, এত রাতে ওই বাড়িতে কি? বাড়িতে এত গেস্ট, কি বলবে সবাই? আহনাফ বলল, কেউ দেখতে পাবে না মা, তুমি চিন্তা করো না। ইতি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। শাশুড়ি মা বললেন, বাবা কি হয়েছে আমাকে বল। কেন রাগ করছিস? কিছু তো খেলিও না। আহনাফ বলল, মা, আমি আর ইতি ওইখানে খাবো। আশা করি আমাদের দুইজনের জন্য খাবার তারা ব্যবস্থা করতে পারবে। তাদের অনেক টাকা পয়সা না থাকলেও মনটা বড় আছে। কি হলো ইতি, রেডি হতে বললাম না, চলো। আহনাফের কথা শুনে আমার শ্বশুর রুমে ঢুকে বললেন, কি সমস্যা আহনাফ, কোথায় যাচ্ছ এখন? আহনাফের সোজা উত্তর, শ্বশুর বাড়ি বাবা। শ্বশুর মশাই কিছুটা রেগে বললেন, কেন, এত রাতে সেখানে কি হয়েছে? আর খুব দরকার হলে সকাল হোক, সকালে যেও, যাও খেয়ে নাও। আহনাফ বলল, বাবা আমি খাবো না, তুমি আমার বাবা, তোমাকে অসম্মান আমি করতে পারবো না। কিন্তু আমার বোনের বিয়ের এত বড় অনুষ্ঠানে এত লোককে বলতে পারলে, কিন্তু তুমি আমার শ্বশুর শাশুড়িকে বলতে পারলে না। যাক, তোমার মেয়ের বিয়ে, তোমার ইচ্ছা কাকে বলবে না বলবে, তেমনি আমারও ইচ্ছা আমি এখন কোথায় যাব। প্লিজ বাধা দিও না। তোমাকে রেডি হতে হবে না ইতি, এইভাবেই চলো। কথাগুলো বলে আহনাফ আমার হাত ধরে টেনে বাড়ির বাইরে নিয়ে আসলো। আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি থেকে খুব একটা দূরে না, গাড়িতে গেলে 5 মিনিট, হেঁটে 10 মিনিট, তাই দুইজন হেঁটেই রওনা দিলাম। হাঁটতে হাঁটতে এক পলক চাইলাম আমার প্রাণপ্রিয় স্বামীর দিকে। কেমন যেন অদ্ভুত ভালোবাসা কাজ করছে মানুষটার উপরে। আমি জানি আহনাফ আমাকে বাবার বাড়ি নিয়ে যাবে না, সামনে কফি শপে গিয়ে বলবে, চলো এই হালকা শীতে গরম গরম কফি খাই, মাইন্ড ফ্রেশ লাগবে, সারাদিন তো অনেক কাজ করেছ, এখন একটু রিল্যাক্স করো। কথাগুলো ভাবতে ভাবতে কফি শপের সামনে চলে আসলাম। আহনাফ কাশতে কাশতে বলল, ইতি চলো কফি। আহনাফকে আর কিছু বলতে না দিয়ে বললাম, বুঝেছি, চলেন। তারপরে দুজনে কফি শপে বসে কফি খেলাম। তারপর বললাম, এবার কি পরিকল্পনা, নাকি বাড়ি ফিরে যাব? আহনাফ বলল, না, আজকে বাড়ি যাব না, কফি শপে একটা গেস্ট রুম আছে, দেখি ব্যবস্থা করতে পারি কিনা। এই বলে কফি শপের ম্যানেজারের সাথে কথা বলল, তারপর রুমের চাবি নিয়ে ফিরে আসলো। অগত্যা দুইজনে সেখানেই রাত কাটালাম। পরের দিন সকালে বাড়ি ফিরে দেখি আমার ননদকে সেসব আসবাবপত্র দিয়েছিল বিয়েতে আমার শ্বশুর, সে সব কিছু ফেরত দিয়ে গেছে ননদের শ্বশুর বাড়ি থেকে। এগুলো নাকি তাদের স্ট্যাটাসের সাথে যায় না, আরও অনেক কথা শুনিয়ে গেছে আমার শ্বশুরকে। বাড়িতে ঢুকে শ্বশুর শাশুড়ির দিকে তাকিয়ে দেখি দুজনের মুখ মলিন। আহনাফ শ্বশুর মশাইকে বলল, বাবা কি হয়েছে, আর এই জিনিসপত্র এখানে কেন? শ্বশুর তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, তোমার না জানলেও চলবে। শাশুড়ি মা কেমন ছল ছল চোখে ছেলের দিকে তাকিয়ে শ্বশুরের পেছন পেছন চলে গেলেন। অতঃপর দাওয়াত খেতে আসা ঋতু আন্টি বললেন, নতুন জামাই মানে ননদের স্বামী নাকি আমার শ্বশুর মশাইকে ফোনে বেশ কড়া কথা বলেছেন, কারণ এইসব জিনিসপত্র তাদের পছন্দ হয়নি। এইসব জিনিস নাকি মেয়ে শ্বশুর বাড়িতে ফকির মিসকিনও দেয় না।
কিন্তু আমার জানা মতে ফার্নিচারগুলো বেশ দাম দিয়ে কিনেছিলেন আমার শ্বশুরমশাই। ফার্নিচার কিনতে যাওয়ার আগে আমাকে শুনিয়ে শুনে বলেছিলেন, একমাত্র মেয়ে আমার, যেমন তেমন ফার্নিচার তো দিতে পারবো না, বড়লোক কুটুমকে। দেখো আনাফের মা, লোকজন হাঁ করে তাকিয়ে দেখবে আমার মেয়ের ফার্নিচার। কথাগুলো যে আমাকে টেস মেরে বলেছিলেন তা বুঝতে আমার বাকি ছিল না। গরিব বাবা মার মেয়ে, তাদের সাধ্য মতো ঘর সাজিয়ে দিয়েছিল ঠিকই, কিন্তু সেই ফার্নিচারগুলো জায়গা হয়েছে স্টোররুমে। তবে আমি ভাবিনি সবাইকে হাঁ করে দেওয়ার মতো ফার্নিচার এইভাবে ফেরত আসবে। আর সত্যি সবাই হাঁ করে দেখবে, তবে জিনিসগুলো সৌন্দর্য নয়, দেখবে কোন খুঁতের জন্য অপছন্দ হলো। কিছুক্ষণের মধ্যে শ্বশুরমশাই রেডি হয়ে বের হলেন, ফোনে কথা বলতে বলতে। বুঝতে পারলাম নতুন জামাইকে অনুরোধ করছে শোরুমে এসে নিজের পছন্দ মতো ফার্নিচার নিতে। সোজা চলে যেতে গিয়ে কি মনে করে এক পলক আমার দিকে চাইলেন আমার শ্বশুর আব্বা। এই প্রথমবার ওনার চাহনি কেমন নরম মনে হলো। শ্বশুর শাশুড়ি পছন্দ করে ছেলের বউ করেছিলেন আমাকে। সবে 18 বছরের যুবতী লোকে বলতো গরিবের ঘরে পদ্ম ফুল আমি। সেই পদ্ম ফুলকে প্রথম দেখায় পছন্দ করেন আমার শাশুড়ি মা তার একমাত্র ছেলের জন্য। স্বামী আমার মায়ের পছন্দে হ্যাঁ বলে দেয় আমাকে না দেখি। স্বামী আমার বড় ইঞ্জিনিয়ার, শ্বশুর প্রাইমারি স্কুলের হেডমাস্টার, শাশুড়ির বড় নার্সারি আছে। তার ওপর আমার শ্বশুরের 100 বিঘা সম্পত্তি আছে। আমাদের এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি। এত বড় বাড়ি থেকে প্রস্তাব আশা না করেনি আমার মা বাবা। আমার বাবা ছিলেন সাধারণ কৃষক, মা গৃহিণী। বিয়ে ঠিক হলো। সবাই বলতো রাজপুত্রের সাথে নাকি আমার বিয়ে ঠিক হয়েছে। দেখতেও রাজপুত্র, আবার সম্পদও রাজপুত্র। এই সময় সব মেয়েদের মন আনচান করে, আমারও করতো। হবু স্বামীকে দেখতে ইচ্ছে করতো, তার সাথে কথা বলতে ইচ্ছা করতো। কিন্তু বিয়ের তারিখ ঘনিয়ে এলো, আমার হবু স্বামীর সাথে দেখা বা কথা হলো না। তাই মনে মনে হবু স্বামীর প্রতি হাজারটা অভিযোগ পুষে রাখলাম। মা বাবা জোর কদমে বিয়ের তোড়জোড় শুরু করলেন। সাধ্যের বাইরে গিয়ে বাবা সব জোগাড় করলেন। 5 মণ ওজনের গরু জবাই করলেন, বড় একটা খাসি জবাই করলেন। বাড়ির চারিদিক আলোর রোশনাই দিয়ে ভরিয়ে দিলেন। এইসব দেখে আনন্দের মধ্যে কেমন যেন কষ্ট লাগতো। এত টাকা বাবা কোথায় পেল? মনে মনে ভীষণ বকতাম হবু স্বামীকে কেন দেখতে এলো না, কথা বলল না। আজকালকার মানুষ না দেখে না কথা বলে বিয়ে করে। কথা বললে বলতাম এত বড় অনুষ্ঠান না করে যেন, কি হবে এত লোক দেখিয়ে বিয়ে করে। কিন্তু মনের কথা আমার মনেই থাকতো, আর রাতের আধারে অভিমান অভিযোগগুলো চোখের জল হয়ে ঝরে পড়তো। দেখতে দেখতে বিয়ের সময় এলো। লাল টুকটুকে বেনারসি শাড়ি পরিয়ে আর শ্বশুরবাড়ি থেকে দেওয়া 10 ভরি গয়না দিয়ে আমাকে সাজানো হলো। পুরো এলাকার লোকের তো চক্ষু চড়ক গাছ। কত মানুষ যা আফসোস করলো। আবার অনেকে বলল দুইজনকে সত্যি খুব সুন্দর মানিয়েছে, যেন দুইজন একে অপরের জন্য তৈরি। তারপর কাজী আসলো, কবুল পড়ালো, বিয়েও হয়ে গেল। হবু স্বামী থেকে স্বামী হলো। সকল অতিথিদের খাওয়া দাওয়া শেষ হলো। খাবার শেষে বাঁধলো বিপত্তি। আমার স্বামীর ফুফাকে নাকি মাংসই দেয়নি, শুধু হাড্ডি দিয়েছে। এই নিয়ে বিশাল ঝামেলা। ফুফা বলে উঠল আমার শ্বশুরকে, আলাউদ্দিন ভাই, অনেকবার বলছিলাম এমন ছোট লোক বাড়িতে ছেলে বিয়ে করাইও না, শুনলেন আমার কথা? দেখো এখন কেমন মজা। এদিকে ছোট লোক বলে আমার চাচাতো ভাই রেগে যায় ভীষণ। শুরু হয় মস্ত ঝামেলা। অবশেষে আমার বাবা পা ধরে মাপ চেয়ে আমার চাচাতো ভাইকে দিয়ে মাপ চাইয়ে সোপা না দিয়ে আমাকে বিদায় জানায়। এত কিছুর মধ্যে এখনো আমি আমার স্বামী কোথায় দেখিনি বা তার কোনো কথা শুনিনি। এমনি আমরা একসঙ্গে গাড়িতেও আসিনি। আমি যখন বিদায়ের সময় কান্নায় ভেঙে পড়েছিলাম, সেই সময়ও সে আমার পাশে ছিল না। আমার গাড়িতে কিছু আত্মীয় ছিল যারা বলছিল, বাবা এমন বিয়ে জন্মে দেখিনি। কি যে দেখে আলাউদ্দিন ভাই ছেলেকে বিয়ে করালেন। খালি আছে তো এই রূপ, বাপের তো কিছু নাই, আবার মেয়েকেও খালি পাঠাচ্ছে। আহনাফকে নাকি একটা পাতলা ফ্যানের মতো চেন দিয়েছে। তাদের কথা শুনে আমার আরও কান্না পাচ্ছিল, সেই সাথে স্বামীর ওপর অভিমান। কিছুক্ষণ পর শ্বশুরবাড়ি পৌঁছালাম। তখন আমার স্বামীকে কোথাও দেখলাম না, তবে আমার শাশুড়ি মাকে দেখলাম।
তবে মুখটা মলিন করেছিলেন। কিন্তু আমাকে দেখে মিষ্টি একটা হাসি দিয়ে বললেন, মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে মা, কাঁদছো কেন? আমি চাই আমার বৌমা হাসি মুখে আমার ঘরে প্রবেশ করুক। শাশুড়ি মায়ের এমন মন ভোলানো কথা শুনে মনটা ভালো হয়ে গেল। তারপর শাশুড়ি মা সহ আরও কিছু মহিলা আমাকে একটা ফুল দিয়ে সাজানো ঘরে বসিয়ে দিয়ে গেল। মনে মনে ভাবলাম, এটাই তবে আমার বাসর ঘর। বাসর ঘর ভাবতেই কেমন আপন মনে লজ্জা পেয়ে গেলাম। কিন্তু পরক্ষণে স্বামীর প্রতি অভিমানের ভারে মুখ গম্ভীর করে বসে রইলাম। জানি না রাত কতটা গভীর, তবে বিয়ে বাড়ি এতক্ষণে শান্ত হয়ে গেছে, হয়তো সবাই ঘুমিয়ে গেছে। সেই সময় মনে হলো কেউ চুপি চুপি ঘরে ঢুকলো, তারপর দরজা আটকালো। ঝিরো আলোয় দেখতে পেলাম শার্ট প্যান্ট পরা একটা যুবক ঘরে ঢুকেছে। আমি ভয় পেয়ে গেলাম। আমি তো জানি বর পায়জামা পাঞ্জাবি পাগড়ি পরে বাসর ঘরে আসবে, কিন্তু এই লোকটা তো সেইভাবে আসেনি। তার মানে অন্য কেউ ভেবে চিল্লাতে যাব। তখনই যুবকটা আমার মুখে হাত দিয়ে বলল, প্লিজ চিৎকার করো না, এত ঝামেলা শেষে অনেক কষ্টে বিয়ে করা বউয়ের ঘরে ঢুকেছে, আর কোনো ঝামেলা চাই না। কেউ কখনো শুনেছে বিয়ে করা বউয়ের ঘরে বরের অনেক ঝামেলা করে ঢুকতে হয়? আজকের আগে আমি তো কখনো শুনিনি। আমি তো জানতাম বাসর ঘরে বউ লজ্জা মাখা মুখ নিয়ে এক হাত ঘোমটা দিয়ে বসে থাকবে, তারপর বর সুন্দর পায়জামা পাঞ্জাবি মাথায় পাগড়ি পরে ঘরে আসে, তারপর ধীরে ধীরে বউয়ের ঘোমটা তুলে মুখ দেখে। কিন্তু আমার বর তো দেখিয়ে এসে আগে আমার মুখ চেপে ধরল। আমার এত সব ভাবনার মধ্যে আমার স্বামী বলে উঠল, কি হলো, কি ভাবছো? এত চিন্তা করার কিছু নেই। আমি তোমার অরিজিনাল কবুল বলা হাজব্যান্ড। আমার নাম আহনাফ, যে তোমাকে 3 বার কবুল বলে বিয়ে করেছে, বুঝছো? কি হলো, এমন হাঁসফাঁস করছো কেন? ওহ সরি, মুখ খুলে দিচ্ছি, বাট চিৎকার করবে না তো? চিৎকার করলে মুখ ছাড়বো না কিন্তু। আমি ইশারায় মাথা নাড়ালাম, মানে চিৎকার করব না বললাম। সে রিল্যাক্স হয়ে মুখ ছাড়তেই দিলাম জোরে এক চিৎকার, আর বলতে লাগলাম, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, জলদি আসো। আর কিছু বলার আগে আমার স্বামী আমার মুখ আবারও চেপে ধরল আর বলল, তুমি তো ভারী দুষ্টু মেয়ে। তোমাকে বললাম চিৎকার করো না, তাও করলে। কেউ শুনতে পেলে কি ভাববে? নাকি তুমি আমাকে চিনতে পারোনি? আমার স্বামীর মতো আপনারাও ভাববেন না যে আমি তাকে চিনতে পারিনি। চিনেছি, সে যখন আমার মুখ চেপে ধরেছে তখনই চিনেছি, কারণ বাসর ঘরে নিয়ে এসে শাশুড়িমা আমাকে তার ছেলের ছবি দেখিয়েছে। স্বামীর কথার উত্তরে আমি মাথা নাড়িয়ে না সূচক জবাব দিলাম, মানে আমি তাকে চিনতে পারিনি। আমার কথা বুঝতে পেরে হুট করে সে নরম হয়ে গেল। আমার মুখ থেকে হাত সরিয়ে নিয়ে কানে হাত দিয়ে বলল, সরি বউ, আসলে আমার ভীষণ ইচ্ছা ছিল আমার বউ আমার মা পছন্দ করবে, আর তাকে আমি প্রথম বাসর ঘরেই দেখব। এই জন্য তোমার সাথে কোনো যোগাযোগ করিনি। আমি চেয়েছি যাকে আমি ভালোবাসবো সে যেন সম্পূর্ণরূপে বৈধভাবে আমার হয়। আর বিশ্বাস করো, এই সময়ে এমন কোনো ছেলে নেই যে মেয়েকে না দেখে বিয়েতে হ্যাঁ বলে। সো তোমাকে আমি অনেকবার দেখেছি, তবে আড়াল থেকে। তোমাকে পছন্দ হয়েছে, তারপরেই মাকে হ্যাঁ বলতে বলেছে। কিন্তু তুমি আমাকে চিনতে পারবে না ভাবতে পারিনি। তোমাকে তো আমার ছবি পাঠানো হয়েছিল, দেখনি? আহনাফের প্রশ্নের উত্তরে কিছু বলবো তার আগেই দরজার কড়া নাড়ে কেউ। আহনাফ কিছুটা বিরক্ত মাখা মুখ করে বলে, দেখছো, তোমার চিৎকার নিশ্চয়ই কেউ শুনতে পেয়েছে, তাই এসেছে। দূর, কেউ বুঝে না আমায়, যাও গিয়ে দরজা খোলো। আহনাফের কথা শুনে বাধ্য মেয়ের মতো দরজা খুলতে গেলাম। দরজা খুলতেই দেখি শাশুড়িমা দাঁড়িয়ে আছেন। আমাকে দেখে কেমন যেন জোর করে হাসার চেষ্টা করা মুখ করে বলল, সরি মা, এত রাতে বিরক্ত করার জন্য। আসলে বাড়িতে এত মানুষজন, বোঝোই তো, এত গয়না তুমি সাবধানে রাখতে পারবে না। আমি নিয়ে গিয়ে রাখি যদি তুমি কিছু মনে না করো। আমি মিষ্টি হাসি দিয়ে বললাম, না মা, কি বলেন, ভেতরে আসেন, আমি খুলে দিচ্ছি। এই বলে সব গয়না খুলতে লাগলাম। গয়না খুলে দিতে দেখে আহনাফ বলল, মা, এখনই গয়না নিতে হবে তোমার?
পরে নিলে হতো না? শাশুড়ি মা বললেন, তোমার বাবাকে তুমি চেনো না হানাফ? মা ছেলের কথা কাটাকাটি দেখে আমি বললাম, আরে আমার কোনো সমস্যা নেই তো, এত গয়না আমি রাখতে পারবো না। মাকে তো আমি দিতামই গয়না। মা আপনি কিছু মনে করবেন না, এই নিন গয়না। মা গয়না নিয়ে দ্রুত চলে গেলেন। মা চলে গেলে দরজা আটকে খাটের কাছে আসতে আহনাফ বলল, তুমি কেন গয়নাগুলো দিলে? তোমার গয়না তোমার কাছে থাকবে। আর মাত্র এই কয়টা গয়না তুমি সামলে রাখতে পারবে না? আমি বললাম, 10 ভরি গহনা তোমার কাছে মাত্র কয়টা মনে হয়? এনিওয়ে, তোমাদের মতো বড় লোকদের কাছে মাত্রই হবে, আমাদের মতো মধ্যবিত্তদের কাছে পাহাড় সমান। আহনাফ বলল, কিন্তু আমার বাসর ঘরে আমার নতুন বউ এমন খালি সাজে থাকবে? না, তা তো হবে না। 1 মিনিট ওয়েট, দেখো তো এগুলো কেমন। আমি বললাম, এগুলো তো পদ্ম ফুলের গয়না। কিভাবে জানলেন আমার পদ্ম ফুল খুবই পছন্দ? আহনাফ বলল, জানি অনেক কিছু, তবে সময় মতো সব তোমাকে জানাবো। আগে এদিকে আসো, আমি আজকে আমার বউকে নিজ হাতে সাজাবো। বসো। আমি অবাক চোখে তাকিয়ে বললাম, জানেন, আপনার ওপর আমার অনেক অভিমান হয়েছিল, একবারও আমার সাথে যোগাযোগ না করায়। তাছাড়া নানা বাজে চিন্তা ঘুরছিল মাথায়। ভেবেছিলাম আপনার হয়তো বিয়েতে মত নেই। আমাকে ফুলের গয়না পরিয়ে দিতে দিতে আহনাফ বলল, ইস, আমার বউটা কত ভয় পেয়ে গিয়েছিল। সো সরি বউ, এই যে সাজানো শেষ, দেখি দেখি কেমন লাগছে আমার বউকে। মাশাল্লাহ, আসমানের পরীকেও হার মানাবে আমার বউয়ের রূপ। কথা বলতে বলতে আহনাফ ওর ঠোঁট নিয়ে এসে ঠেকাল আমার কপালে। মুহূর্তেই পুরো শরীরে এক অদ্ভুত কম্পন বয়ে গেল। লজ্জায় মুখ লাল হয়ে গেল। দুহাত দিয়ে মুখ আড়াল করে ফেললাম আহনাফের থেকে। আহনাফ হাত সরিয়ে ধীরে ধীরে নুইয়ে রাখা আমার মুখ উঁচুতে তুলল। তারপর আবারও গালে একটা চুম্বন দিল। আমি মুখ সরিয়ে দূরে সরে যেতে ঝাপটে ধরল আহনাফ। ভয়ে চোখ বুজে ফেললাম আমি। আহনাফ বলল, ইতি, চোখ খোলো, আমার চোখের দিকে তাকাও। আমি বললাম, না, আমার লজ্জা করছে। হঠাৎই আমার ঘাড়ে ঠোঁটের স্পর্শ পেলাম। চুপ করে চোখ খুললাম। ছাড়িয়ে নিতে চাইলাম আহনাফের থেকে, কিন্তু ওর বলিষ্ঠ দেহের কাছে পাত্তাই পেলাম না। ধীরে ধীরে অনেক কাছে চলে আসলো আহনাফ। তারপর হুট করেই দূরে সরে গিয়ে বলল, সরি, তোমার অনুমতি না নিয়ে এতটা কাছে আসার জন্য। ভয় পেও না, তুমি না চাইলে তোমার কাছে জোর করে আসবো না। এত দেরি হয় এই সামান্য গয়না আনতে? আসলেই তুমি মাথা মোটা মেয়ে মানুষ, সরো এখান থেকে। ছেলে দায়িত্ব দিল মাকে মেয়ে পছন্দ করতে, আর মা এক ফকিন্নি বাড়ির মেয়ে পছন্দ করে ছেলের ঘাড়ে তুলে দিল। আরে, নিজের ভালো তো পাগলও বোঝে, কিন্তু তুমি বুঝলে না। এই যে দেখো, তোমার ছেলেকে পাতলা ফ্যানের মতো চেইন দিছে। এটা তোমার, দিয়ে রাখো। কথাগুলো দাঁতে দাঁত রেখে আহনাফের বাবা আলাউদ্দিন আহনাফের মা সালেহা বেগমকে বললেন। উত্তরে সালেহা বেগম বললেন, আপনি তো জানেন মেয়েটা আহনাফের পছন্দ। ও আজ পর্যন্ত কখনো আমার কাছে কিছু চায়নি, তাই যখন বলল আমাকে, মা আমি ইতিকে অনেক পছন্দ করি, ওকে বিয়ে করতে চাই, তখন আমি না বলতে পারি? কথা সম্পূর্ণ করার আগে সালেহা বেগমের গালে জোরে থাপ্পড় মারে আলাউদ্দিন, আর বলে, আবার মুখে মুখে কথা বলে, বেয়াদব মেয়ে ছেলে। চুপ কর, নইলে মুখ ভেঙে দেব বেশ্যা। স্বামীর এমন কথায় মাথাটা গরম হয়ে গেল। ইচ্ছে করছে বেটার গলা টিপে দিই। এই শয়তান বেটা 3 বার কবুল বলে বিয়ে করেছিস, বিনা অনুমতিতে এতটা কাছে এসেছিস, আর এতক্ষণে তোর মনে পড়ল আমার অনুমতি নেওয়ার কথা? তোকে দেখছি উচিত শিক্ষা দিতেই হবে। কথাগুলো মনে মনে বলেই নিজেকে শান্ত করে আহনাফকে কিছু না বলে চুপ করে উল্টো দিকে ঘুরে বিছানায় শুয়ে পড়লাম আর বললাম, ঘুমাবো, প্লিজ বিরক্ত করবেন না। বেচারা কিছুক্ষণ থ মেরে বসে থাকলো, হয়তো ভাবলো কিছু ভুল বললাম নাকি। অতঃপর আমার কানের কাছে এসে ধীরে ধীরে বলল, কি হলো বউ, রাগ করলে? আমি কিছু না বলে চুপচাপ ঘাপটি মেরে শুয়ে রইলাম। বিছানায় শুয়ে অঝরে কাঁদছে সালেহা বেগম। বিয়ের 30টি বছর পার হয়ে গেছে, তবুও এই লোকটার দুর্ব্যবহার যায়নি। এক ছেলে এক মেয়ে জননী সে। ছেলে ইঞ্জিনিয়ার, মেয়ে ভার্সিটিতে পড়ে। বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই। অভাব তার একটাই, স্বামীর ভালোবাসার।
বিয়ের পর থেকে সবকিছু সহ্য করছে। টাকা পয়সা সম্পত্তির অনেক দম্ভ আলাউদ্দিনের, তবে ছেলে মেয়ে তার কলিজা। যত রাগ সালেহা বেগমের ওপর ঝাড়বে, তবুও ছেলে মেয়েকে কিছু বলবে না। তাই তো ইতির সাথে আনাফের বিয়েটা দিল এত ঝামেলার পরও। এত রাতে মায়ের ঘরে আলো জ্বলতে দেখে এগিয়ে আসে দিয়া। দরজা খোলা দেখে ঘরে ঢুকে তার মাকে বিছানায় এলোমেলো হয়ে শুয়ে থাকতে দেখে পেছন থেকে ডাকে, মা। মেয়ের গলা শুনে তাড়াতাড়ি চোখ মুছে বিছানা থেকে উঠে সালেহা বেগম বলে, এ কি দিয়া, ঘুমাসনি এখনো? এত রাত হয়ে গেছে। দিয়া বলে, তুমি কাঁদছিলে মা? সালেহা বেগম বলে, আরে না, কি বলিস, এমনি শুয়েছিলাম তো, তাই চোখ মুখ ফুলে গেছে। তোর কিছু লাগবে? দিয়া বলে, কি হয়েছে মা, প্লিজ বলো না আমাকে। আর তোমার গালেই দাগ, বাবা কোথায়? মেরেছে তোমাকে? সালেহা বেগম বলে, কি বলিস এইগুলা? তোর বাবা আমাকে কেন মারবে? মশা পড়েছিল গালে, জোরে থাবা দিয়েছি, তাই দাগ হয়েছে হয়তো। আর তোর বাবা একটু বাইরে গেছে, আর অনেক রাত হয়েছে। দিয়া যাও, ঘুমাও, আমিও ঘুমাবো। দিয়া কিছুটা রাগ করে বলে, মা তুমি সবসময় এমন করো, আমাদের পর করে রাখো, কোনো সমস্যা বলতে চাও না। আমরা তো বড় হয়েছি মা, কেন তোমার উপর কোনো অন্যায় হলে বলো না। এই যুগে কারো গায়ে হাত তোলা অপরাধ মা। ভাইয়ার বিয়েটা বাবা যদি মানতে না পারে, সেটা বিয়ের আগেই ভাইয়াকে বলতে পারত। তা না করে তোমাকে আঘাত করছে কেন? তুমি বলো, বাবা তোমাকে মেরেছে না? সালেহা বেগম বলে, যদি বলি হ্যাঁ মেরেছে, কি করবে তুমি? মারবে তোমার বাবাকে, না জেলে দেবে? দেখো মা, এইসব তুমি বুঝবে না। বিয়ে হোক, মা হও, তারপর বুঝবে। যাও, টেনশন করো না, রাত হয়েছে, ঘুমাও। দিয়া বলে, তোমার সাথে কথা আমি পারবো না মা, তবে তোমাকে এইভাবে কাঁদতে দেখে ঘুমাতেও পারবো না, তাই আজকে আমি তোমার সাথে ঘুমাবো। সালেহা বেগম বলে, আমি কাঁদছিলাম না তো পাগল মেয়ে। ঠিক আছে, তুমি থাকবে আমার সাথে। এসে শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। পরের দিন সকালবেলা ভোর 6টা, অ্যালার্মের শব্দে জেগে উঠে ইতি। চোখ খুলতেই দেখে আনাফ ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আর সেই সাথে মনে পড়ে কালকে রাতের কথা। রাগ করে ঘুমানোর অভিনয় করতে গিয়ে সত্যি ঘুমিয়ে পড়েছে। হঠাৎ আহনাফের মুখের দিকে চোখ যায় ইতির। ফর্সা বর্ণের অসম্ভব সুন্দর পুরুষ আহনাফ। আহনাফের দিকে তাকাতে কেমন লজ্জা লাগছে, আবার দেখতেও ইচ্ছে করছে। হঠাৎই আহনাফ বলে ওঠে, কি হলো, এভাবে হা করে তাকিয়ে আছো যে? প্রেমে পড়ে গেলে নাকি? ধরফরিয়ে উঠে ইতি বলে, আপনি জেগেছিলেন? আহনাফ আরো শক্ত করে চেপে ধরে বলে, কালকে রাতে ফাঁকি দিয়ে ঘুমিয়ে গেলে যে, এখন ছাড়ছি না। ইতি লজ্জা পেয়ে বলে, সকাল হয়ে গেছে মিস্টার, ছাড়ুন। সবাই উঠে গেছে নিশ্চয়ই, বাইরে যেতে হবে, নইলে কি বলবে লোকে? আহনাফ আরো শক্ত করে ধরে বলে, যার যা ইচ্ছা বলুক, আমার বউ আমার ঘরে আছে। ইতি মুস্কি এসে বলে, আমি কিন্তু এখনো আপনাকে অনুমতি দেইনি। ইতির কথা শুনে আহনাফ আরো শক্ত করে চেপে ধরে ইতিকে, তারপর বলে, 3 বার কবুল করে বিয়ে করেছি, তুমি শুধু এখন আমার, সো কিসের অনুমতি? ইতি মুখ বেঁকিয়ে বলল, কেন, কাল রাতে তো আপনি বললেন। আহনাফ বলল, কখন, মনে নেই আমার। রাত গেই তো বাদ গেই। ইতি বলল, তাই? ভালো, ছাড়েন এখন, রাতের পিরিত এখন করতে হইব না, ছাড়েন। এই বলে নিজেকে ছাড়িয়ে নিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে ইতি। তখনই পেছন থেকে আহনাফ জড়িয়ে ধরে বলল, অসম্ভব সুন্দর লাগছে তোমাকে ইতি, একদম সকালে স্নিগ্ধ পদ্ম ফুলের মতো। এই বলে ইতির কপালে চুমু খায় আহনাফ। তখনই পেছন থেকে খক খক করে কেসে উঠে দিয়া আর বলে, ওফ, ভুল টাইমে চলে আসলাম ভাই, আমি ভুলেই গিয়েছিলাম আমার ভাই বিবাহিত। হা হা হা। দিয়ার কথা শুনে একে অপরের থেকে দূরে সরে যায় ইতি আর আহনাফ। ওদের লজ্জা পেতে দেখে দিয়া বলে, হয়েছে হয়েছে, আর লজ্জা পেতে হবে না। ভাবি, মা ডাকছে তোমাকে, চলো। আমি আসছি, তুমি তাড়াতাড়ি এসো। দিয়া চলে যেতেই ইতি আহনাফের দিকে তাকিয়ে মুচকি হেসে চলে যায়। তারপর রান্নাঘরে গিয়ে ইতি শাশুড়ি মাকে বলল, মা, আমি কি কোনো কাজে সাহায্য করব আপনাকে? সালেহা বেগম বললেন, তোমাকে কোনো কাজ করতে হবে না এখন মা, কিন্তু তৈরি হতে হবে,
সব আত্মীয় স্বজনরা একটু পরেই চলে আসবে তো। দিয়া, ওকে ঘরে নিয়ে যা আর সুন্দর করে সাজিয়ে দে আমার বৌমাকে। সালেহা বেগম কথা শেষ করার আগে শুনতে পায় আলাউদ্দিনের চেঁচামেচি। বুক ধক করে ওঠে সালেহার। শ্বশুরমশাইয়ের এমন চিৎকার চেঁচামেচি শুনে সবাই মিলে বাইরে যায়। বাড়িতে আত্মীয় স্বজন খুব একটা নেই, তবে ইতিমধ্যেই চলে আসবে। এমন সময় কী কারণে এইভাবে চিৎকার করছে জানতে সবাই আগ্রহী। বাইরে যেতেই দেখতে পাই আমার বাপের বাড়ি থেকে দেওয়া আসবাবপত্র দেখছেন আর চিৎকার করছেন। বড়লোক বেয়াই বাড়ি, মেয়ের জন্য আমার বাবা বেশ দামি দেখে জিনিসগুলো কিনেছিলেন। তবে যা বুঝলাম, আমার শ্বশুরের কাছে তা খুবই নিম্নমানের মনে হয়েছে। আমি লজ্জায় আর সামনে যেতে পারলাম না। দিয়াও আমার সাথে গেটেই দাঁড়ালো। শাশুড়ি মা কাছে যেতেই বলে উঠলেন, দেখো সালেহা, দেখো তোমার ছেলে শ্বশুর বাড়ি থেকে তোমার ছেলের জন্য কি পাঠিয়েছে। এগুলো কোনো জিনিস হলো? মাগনা দিলেও তো আমি নিব না। শাশুড়ি মা বললেন, কি করছেন কি? বৌমা আছে, শুনে ফেললে কি ভাববে? তাছাড়া আত্মীয় স্বজন আসছে, এসব পরে দেখেন। শ্বশুরমশাই বললেন, শুনলে শুনুক, শোনাই উচিত। দেখুক বাপে কি দিয়ে বিদায় করছে। খালি ওই রূপ ধুয়ে কি পানি খাবে নাকি শ্বশুরবাড়ির লোক? ঘর সাজানোর কিছু ফার্নিচার দিছে, তাও এমন সস্তার। বুঝুক, তোমার ছেলে বুঝুক। 50 বিঘা জমি দিতে চাইছিল মেয়ের বাবা। মেয়ে একটু টেরা আর কালো, তাতে কি? টাকা পয়সা জমি জমাই আসল। কিন্তু তুমি আর তোমার ছেলে তো বুঝলা না। যাও, বুঝবা, পরে বুঝবা। শ্বশুরের এইসব কথা শুনে দাঁড়ায় থাকতে পারলাম না। গেট থেকে দৌড়ে ঘরে চলে এলাম। ঘরের দরজা আটকে অনেক কেঁদেছিলাম। আমি যে গরিব ঘরের মেয়ে তা তো তারা জেনে এনেছে, তবে এখন কেন এইসব কথা বলছে? দৌড়ে ঘরে ঢুকে আসায় খেয়াল করিনি ঘরে আনাফ ছিল। আমাকে কাঁদতে দেখে আনাফ ব্যস্ত ভঙ্গিতে বলল, কি হয়েছে, কাঁদছো কেন? কেউ কিছু বলেছে? হঠাৎ আনাফকে দেখে আমি চমকে গেলাম। আমি ভেবেছিলাম ও ঘরে নেই, কিন্তু ওকে দেখে আমার কান্না থেমে গেল। চোখ মুখ মুছে বললাম, এখন আপনি ঘরে? আপনি না বাইরে ছিলেন? আনাফ কঠিন কণ্ঠে বলল, বাইরে ছিলাম, ঘরে এসেছি, কিন্তু আমার প্রশ্নের উত্তর দাও। কাঁদছো কেন? কেউ কিছু বলেছে? আমি বললাম, না, কে কি বলবে? মা বাবার কথা মনে পড়ছিল তাই। আহনা বলল, আচ্ছা তাই? দিয়া, দিয়া শোন তো। আমি বললাম, আরে আপনি দিয়াকে ডাকছেন কেন? কিছু হয়নি। আহনা বলল, চুপ করো তুমি, দিয়া আসুক, ওর থেকে শুনবো। কিছুক্ষণের মধ্যেই দিয়া আসলো। এসে বলল, ভাই ডাকছিলি? আহনা বলল, বাইরে কি হয়েছে দিয়া? দিয়া কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আসলে ভাইয়া, তো শ্বশুর বাড়ি থেকে যে ফার্নিচারগুলো দিয়েছে সেগুলো বাবার পছন্দ হয়নি, তাই চিৎকার করছে। আহনাফ বলল, আচ্ছা বুঝেছি, তুই যা, একটু পরে এসে তোর ভাবিকে রেডি করে দিস। দিয়া চলে যেতে আহনাফ আমার কাছে আসে। তারপর বিছানায় নিয়ে বসিয়ে বলে, তোমাকে কিছু কথা বলার আছে ইতি, ভালো করে মন দিয়ে শোনো। আমার বাবা মা এখন যে পজিশনে আছে সেখানে আসতে তাদের অনেক কষ্ট করতে হয়েছে। আমাদের পড়াশোনা করাতে অনেক কষ্ট করেছে, তাই সে চায় আমরা তার সন্তানরা যেন কোনো রকম কষ্ট না করে জীবন এগিয়ে যায়। তাই সে হয়তো তোমাকে মেনে নিতে পারছে না, কিন্তু বিশ্বাস করো তারা খুবই ভালো মানুষ। দেখো, কয়দিন গেলেই সবাই মেনে নেবে। প্লিজ তুমি এই নিয়ে কষ্ট পেও না, আমি আছি তো তোমার পাশে। এই বলে আনাফ আমাকে জড়িয়ে ধরল। তারপর আবারও বলল, যাও, মন খারাপ করো না, সেজে গুজে তৈরি হয়ে নাও, একটু পরে সব আত্মীয় স্বজন চলে আসবে, তোমাদের বাড়ি থেকে লোকও আসবে। এমন মন খারাপ করে থাকলে ভাববে কি যে বলেছি তাদের মেয়েকে। আবার এইটাও ভাবতে পারে জামাই প্রথম রাতেই মেয়েকে কি না কি করেছে যে মেয়ে কেঁদে কেটে অস্থির। এদিকে জামাই কিছু করতেই পারল না। আমি আহনাফকে ধাক্কা দিয়ে ছেড়ে দিয়ে বললাম, দূর সরেন তো, আপনার মুখে কিছু আটকায় না। আহনাফ আমাকে আরো শক্ত করে চেপে ধরে বলল, বউয়ের কাছে কিসের লজ্জা? আর শুনে রাখো, আজকে রাতে কিন্তু কোনো ছাড়াছাড়ি নেই। রেডি থাকো ম্যাডাম, এখন রেডি হও, সবাই নতুন বউ দেখতে চলে আসবে। দিয়াকে ডেকে দিচ্ছি। এই বলে আহনাফ নিজে থেকে ছেড়ে দিয়ে চলে যায়।
মাশাআল্লাহ ভাবি, তোমাকে পরীর মতো সুন্দর লাগছে। ভাইয়ার তো আজকে তোমাকে দেখে মাথা ঘুরাই যাবে। হাসতে হাসতে কথাগুলো বলল দিয়া। আমি লজ্জা পেয়ে বললাম, ধুর, কি যে বলো না। দিয়া বলল, আচ্ছা ভাইয়ার রিয়াকশন দেখে নিও তাহলে। এখন চলো বাইরে, সবাই চলে এসেছে। একে একে বাড়ি ভর্তি মেহমান এলো। সবার মুখে একটাই কথা, মাশাআল্লাহ। চোখ ধাঁধানো সুন্দরী বৌমা এনেছে আলাউদ্দিন। ছেলের সাথে দারুণ মানিয়েছে। আবার কিছু কিছু লোক বলছে, আছে ওই রূপী, বাপ তো খালি হাতেই বিদায় করেছে। তাতে অবশ্য আমার কিছু যায় আসে না এখন। লোকের কথা লোকে বলবে। কিছুক্ষণ পরে আমার বাড়ি থেকেও লোক এলো। একদিন পর মা বাবাকে দেখে তাই মনে হচ্ছে কতদিন পর যেন দেখলাম। ওদিকে আমার ছোট ভাই রাহাতের দুলা ভাইয়ের সাথে খুব ভাব হয়ে গেছে। বেশ কিছুক্ষণ থেকে খাওয়া দাওয়া করে বাবা মা আমাদের নিয়ে যেতে চাইলে আমার শ্বশুর বলে, আমাদের পরিবারের নিয়ম একেবারে আটরাতে যাওয়া, তাই আজকে ওরা যাবে না। মা বাবার মন খারাপ হলো। 8 দিন পরে নিয়ে যাওয়ার কথা বলে চলে যায়। তারা চলে যেতেই বুকটা কেমন যেন ফাঁকা হয়ে যায়, তবুও হাসি মুখে বিদায় জানাই। রাত গভীর হতে হতে সব আত্মীয় স্বজন একে একে চলে যায়। দিয়ে আমাকে ঘরে দিয়ে আসে। আহনাফের তখনকার কথা মনে হতেই বুকটা ধড়ফড় করে ওঠে। তখনই আহনাফ ঘরে ঢুকে দরজা আটকায়। ধীরে ধীরে আমার কাছে আসে। আলতো করে মুখ উঁচু করে দেখে বলে, জানো তোমাকে কত সুন্দর লাগছে। এতটা সুন্দর লাগছে যে মনে হচ্ছে তোমার দিকে সারা জীবন তাকিয়ে থাকি। আমি বললাম, তাহলে থাকেন, আপনারই তো বউ, পালিয়ে তো যাচ্ছি না। আহনাফ বলল, পালাতে দিলে তো। এই বলে শক্ত করে চেপে ধরলো আমায় তখনই। গ্রামের নাম পলাশপুর। ভীষণ সুন্দর একটা গ্রাম। গ্রামে স্কুল, কলেজ, মাদ্রাসা সব কিছু, পাশাপাশি ছোট একটা হাসপাতালও আছে। তবে সমস্যা একটাই, ভালো একটা ডাক্তার নেই। তবে গ্রামের নতুন নির্বাচিত চেয়ারম্যান খুব করে চেষ্টা করছে ভালো একটা ডাক্তার আনার। আর তাই নিয়ে গ্রামের মানুষদের মধ্যে একটা মিটিং হচ্ছে। এই মিটিংয়ে উপস্থিত আছে আলাউদ্দিনও। একজন স্কুল শিক্ষক হিসেবে তার বেশ কিছু শিক্ষার্থী বর্তমানে নানা পজিশনে আছে। তবে ডাক্তার হিসেবে কেউ নেই। আর কারো সমস্যা হলো, ভালো ডাক্তাররা কেউ খুব একটা গ্রামে আসতে চায় না। তবে এবার চেয়ারম্যান সাহেবের অনুরোধে বিদেশ থেকে পাশ করে আসা ডাক্তার রঙ্গন চৌধুরী সপ্তাহে 3 দিনে হাসপাতালে আসতে চেয়েছে। আর কালকে প্রথম এই গ্রামে আসবে সে। তাই চেয়ারম্যান শামসুজ্জামান গ্রামবাসীকে আমন্ত্রণ করছে নতুন ডাক্তারকে স্বাগতম জানাতে। আলাউদ্দিন সহ গ্রামের বেশ কিছু লোকজন চেয়ারম্যান সাহেবকে বলে, আপনাকে কোনো চিন্তা করতে হবে না, কালকে একসাথে সবাই মিলে নতুন ডাক্তারবাবুকে স্বাগতম জানাবো। অতঃপর মিটিং শেষ করে সবাই একে একে বাড়ির উদ্দেশ্যে বের হয়। রাত প্রায় 12টা। আহনাফ মুগ্ধ হয়ে তাকিয়ে আছে আমার দিকে। আহনাফের সেই চাহনি যেন চুম্বকের মতো আকর্ষণ করছে আমাকে। দুজন দুজনার অনেক কাছাকাছি। তখনই আহনাফের ফোনে কল আসে একটা আননোন নাম্বার থেকে। আহনাফ বিরক্ত হয়ে রিসিভ করতে ওপাশ থেকে কেউ বলে, হ্যালো আহনাফ ভাই বলছেন? আমি রিফাত বলছি। আহনাফ বলে, হ্যাঁ বল। অপর পাশ থেকে বলে, আপনার বাবা আলাউদ্দিন স্যার অ্যাক্সিডেন্ট করছে, আমি ওনাকে হাসপাতালে নিয়ে এসেছি, আপনারা প্লিজ আসুন। অপর পাশ থেকে ফোন কেটে দেয়। আহনাফ ভীষণ চিন্তিত হয়ে বলে, ইতি, বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাকে যেতে হবে। এই বলে দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যায়। আহনাফকে হন্তদন্ত হয়ে বের হয়ে যেতে দেখে শাশুড়ি মা আমার ঘরে এসে বলেন, বোমা কি হয়েছে? আহনাফ তাড়াহুড়া করে কই গেল। আমি বললাম, মা কে যেন ফোন করেছিল, বাবার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, হাসপাতালে নিয়ে গেছে, আপনার ছেলে সেইখানেই গেল। শাশুড়ি মা আমার কথা শুনে চিৎকার করে উঠে বললেন, হায় আল্লাহ, কি সর্বনাশ হলো আমার। কেমন আছে আহনাফের বাপ? ও বোমা বলো না, নিয়ে যাও আমাকে তোমার শ্বশুরের কাছে। শাশুড়ি মায়ের কান্না শুনে দিয়া দৌড়ে আমার ঘরে আসে। আমাকে জিজ্ঞেস করে মা কেন কাঁদছে। সব কিছু বলার পর দিয়াও ভেঙে পড়ে। আমি মা আর দিয়াকে সান্ত্বনা দিয়ে বলি, এইভাবে বসে থেকে কাঁদলে তো কিছুই জানতে পারবো না। দাঁড়ান, আহনাফকে একটা ফোন দিই। 2-3 বার ফোন দেওয়ার পরে ফোন রিসিভ করে না আহনাফ। এইদিকে শাশুড়ি মা দিয়া প্রচণ্ড কান্নাকাটি করছে। এত রাতে কী করব কিছু ভেবে পাই না। তখনই ডোরবেল বেজে ওঠে। দৌড়ে দরজা খুলতেই দেখি আহনাফ আর আরেকটা ছেলে
শ্বশুরমশাইকে ধরে নিয়ে আসছে, মাথায় ব্যান্ডেজ। আমি কাছে যেতে হাত উঁচিয়ে বারণ করলেন কাছে যেতে। এদিকে শ্বশুরমশাইকে দেখে শাশুড়ি মা কান্না থামিয়ে দৌড়ে শ্বশুরমশাইয়ের কাছে গিয়ে বলে, ওগো তুমি ঠিক আছো? কি হলো বলো তো হঠাৎ? শ্বশুরমশাই বলল, এখন ঠিক আছি সালেহা, কিন্তু প্লিজ এই মেয়েটাকে আমার সামনে থেকে চলে যেতে বলো। অলক্ষী মেয়ে, বাড়ি থেকে বেরোনোর সময় এর মুখ দেখে যাওয়াই আমার এই অবস্থা। শ্বশুরমশাইয়ের এমন কথা শুনে উপস্থিত সবে হতবাক। এমন শিক্ষিত মাস্টার মানুষের মুখে একই কথা। সব থেকে বেশি অবাক হয়েছে আহনাফ বাবার মুখে এমন কথা শুনে। চোখে মুখে রাগ, কিন্তু যে এই কথাগুলো বলছে সে তার বাবা, তার উপর অসুস্থ, তাই কিছু না বলে সেখান থেকে টানতে টানতে আমাকে ঘরে নিয়ে আসলো। বাবার মুখে এমন কথা শুনে দিয়া বলল, কি বলছো বাবা? তুমি একজন শিক্ষক, তোমার মুখে এসব কথা মানায় না। তারপর সেখান থেকে চলে গেল। শ্বশুরমশাইয়ের আমার ওপর রাগ আরও দৃঢ় হলো। সময়ের চাকা চলতে থাকলো। দেখতে দেখতে 7 দিন কেটে গেল। এই কয়দিনে আমি যে কয়বার আমার শ্বশুরের ঘরে গেছি, তিনি নানা কথা বলে আমায় অপমান করেছে। আড়ালে লুকিয়ে কেঁদেছি, কিন্তু কাউকে বুঝতে না দিয়ে হাসি মুখে থেকেছি। কারণ আমার মা আসার সময় বলেছিল, মেয়েদের শ্বশুরবাড়ি সব কিছু মানিয়ে নিয়ে সংসার করতে হয় মেয়েদের। তাই আমিও মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আজ নিয়ম মতে আমাদের 8টা, আমার বাবার বাড়িতে যাওয়ার কথা। তাই বাবা আর ভাই এসেছে আমাকে নিতে। ওদের খাওয়া দাওয়া করিয়ে রেডি হয়ে সবাইকে বলে বের হতে যাব। তখনই শ্বশুরমশাই চিৎকার করে উঠলেন। তার নাকি ভীষণ শরীর খারাপ লাগছে, বুক ধরফর করছে। শ্বশুরমশাইয়ের অসুস্থতা দেখে আহনাফ আমাকে বাবার সাথে পাঠিয়ে দিল আর বলল, ও কালকে যাবে, বাবা একটু সুস্থ হোক। যাওয়ার সময় বাবা আহনাফকে বলল, এইটুকু তো রাস্তা বাবা, তোমার ইচ্ছে হলে আজই এসো। তারপর বাবার সাথে চলে আসলাম আর মনে মনে ভাবলাম, শ্বশুরমশাই তো সুস্থই ছিলেন, হঠাৎ কি হলো? মন খারাপ হলে এতদিন পরে বাবার বাড়িতে আসার আনন্দে সব ভুলে গেলাম। সারাদিন বাবা মা ভাই বান্ধবীদের সাথে বেশ মজায় কাটলো। রাতে মন খারাপ হচ্ছিল আহনাফের জন্য। 7 দিনেই কেমন অভ্যেস হয়ে গেছে মানুষটাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে। তবুও কালকে চলে আসবে সে আশায় ঘুমিয়ে পড়লাম। মধ্যরাত, গভীর ঘুমে তলিয়ে আছি। তখনই জানলায় কারো ফিসফিস করে ডাকার শব্দে জেগে উঠলাম। কিছুটা ভয় পেল, কিছুক্ষণের মধ্যেই বুঝতে বাকি থাকলো না কে ডাকছে। জানলা খুলেই প্রিয় মানুষটাকে দেখতেই বুকটা কেন যেন শান্ত হয়ে গেল। তবে কিছুটা অবাক চোখে তাকিয়ে বললাম, আপনি এত রাতে, তাও জানলার ধারে কি? দরজা দিয়ে আসেন, আপনার বিয়ে করা বউ আমি। আহনাফ বলল, শ্বশুর বাড়িতে এখন আসবো না, কিন্তু বউকে ছাড়া থাকতেও পারছি না, প্লিজ কিছু করো না। আমি বললাম, কি করব? বউয়ের কাছে আসতে আপনার লজ্জা কিসের? দরজা খুলে দিচ্ছি, ভেতরে আসুন। আহনাফ বলল, ধুর, লজ্জা লাগছে আমার। এত রাতে শ্বশুরবাড়ি চলে এসেছি, কেউ জানতে পারলে বলবে বউ পাগলা, একদিন বউকে ছাড়া থাকতে পারে না। আচ্ছা শোনো, কোনোভাবে জানলা দিয়ে যাওয়া যায় না? আমি বললাম, মাথা ঠিক আছে আপনার? নিজের দিকে তাকান, এই লম্বা চড়া মানুষটা এইটুকু জানলা দিয়ে কিভাবে ঢুকবে? আহনাফ বলল, তুমি একটু টেনে ধরলেই হবে, ধরো। এই বলে লাফিয়ে উঠতে গিয়ে ধপাস করে পড়ে গেল। এদিকে পড়ে যাওয়ার শব্দে বাবা মা জেগে গেল। বাবা দৌড়ে ঘর থেকে বেরিয়ে বাড়ির পেছনে এসে আহনাফ পড়ে থাকতে দেখে বলল, এ কি জামাই বাবা, এত রাতে তুমি এখানে? তারপর সব কিছু বুঝতে পেরে আমাকে ডাক দিয়ে বলল, এই তি, জলদি বাইরে আয়, জামাইকে ঘরে নিয়ে যা। আর দেখতো কোথায় লাগলো নাকি। এইদিকে আমি হাসতে হাসতে শেষ, আর আহনাফকে দেখে কে লজ্জায় পুরো লাল নীল হলুদ হয়ে গেছে, আর আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো মনে মনে বলছে, ছেড়ে দে মা, কেন্দে বাচ্চি। আব্বা দরজা খুলে দিয়ে ঘরে চলে যায়। আহনাফ চুপচাপ দরজা দিয়ে আমার ঘরে আসে, এসে হপ করে বিছানায় বসে। এই দিকে আমার হাসি থামছেই না। আহনাফ বেশ কিছুক্ষণ নীরব থেকে বলে, ছি ইতি, ছি, তোমার জামাই এইভাবে অপমানিত হলো আর তুমি এইভাবে হাসছ? একবারে তো জিজ্ঞাসা করলে না আমি ঠিক আছি কিনা। আমি হাসতে হাসতে বললাম, ওপস, সরি,
ঠিক আছেন আপনি? আহনাফ নাক ফুলিয়ে বলল, বললাম তখন বলছো, দরকার নাই তোমার জিজ্ঞেস করার। আমি হাসতে হাসতে বললাম, আচ্ছা। আহনাফ কিছুটা রাগ করে বলল, খুব হাসি পাচ্ছে না? দাঁড়াও, তোমার হাসি বের করছি। তারপরে খট করে ঘরের দরজা আটকে দিল। এইভাবে দরজা আটকানোতে মুহূর্তে আমার হাসি বন্ধ হয়ে গেল। আমি বললাম, এ কি, আপনি দরজা আটকাচ্ছেন কেন? এই, এত কাছে আসছেন কেন? দূরে যান বলছি। আহনাফ এবার ডেবিল মার্কা হাসি দিয়ে বলে, কেন, খুব হাসি পাচ্ছে না? হাসো এখন। আমি আহনাফকে আটকানোর চেষ্টা করে বললাম, আচ্ছা সরি, আমি আর হাসবো না, প্লিজ ছেড়ে দিন। আহনাফ আমার কোনো কথা শুনল না। মুহূর্তের মধ্যে আমার খুব কাছাকাছি এসে গেল। আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে আমার ঘাড়ে মুখ গুজে দিল। আমার কোনো বাধা না মেনে আমার পুরো শরীরে বিচরণ করতে লাগলো। আমি কথা বলতে যাব তার আগে আমার ঠোঁট দুটো দখল করে নিল। একসময় আমাকে পুরোপুরি বেঁধে ফেললো ওর ভালোবাসায়। আমিও এক অজানা সুখে নিজেকে নিবেদন করলাম আহনাফের কাছে। ভোর 5টায় আহনাফ বের হয়ে গেল বাড়ির উদ্দেশ্যে। কারণ কাউকে জানিয়ে আসেনি। দিয়া জানে, তবে বলেছে ভোরে চলে আসতে। আসার সময় বলেছে সন্ধ্যায় আসবে আবার। এদিকে আহনাফ বাড়িতে এসে দিয়াকে ফোন করে দরজা খোলার জন্য। দিয়া দরজা খুলে দেয়। আহনাফও ঘরে চলে যায়, কিন্তু চোখ এড়াতে পারে না আলাউদ্দিনের। সকাল 7টা। আহনাফকে সকাল সকালই ডাকছে শ্বশুরমশাই। বেশ কিছুক্ষণ ডাকার পরেও আহনাফ জবাব না দিলে শ্বশুরমশাই দিয়াকে বলে আহনাফকে ডাক। দিয়া আহনাফের ঘরের দিকে যেতে আহনাফ তড়িঘড়ি ঘর থেকে বের হয়ে শ্বশুরমশাইয়ের কাছে এসে বলে, কি হয়েছে বাবা, ডাকছো কেন? শ্বশুরমশাই বেশ গম্ভীর মুখ করে বলে, কোথায় ছিলে রাতে? আহনাফ শ্বশুরমশাইয়ের এমন প্রশ্নে থতমত খেয়ে বলে, বাবা, ঘরেই তো ছিলাম। দেখলেই তো ঘর থেকে বের হলাম, কোথায় থাকবো আবার? শ্বশুরমশাই পায়ের ওপর পা তুলে আবিরের দিকে চেয়ে বললেন, হ্যাঁ তা তো দেখলাম, ঘর থেকে আসলে, কিন্তু ভোরে যে ঘরে ঢুকলে, তাই জিজ্ঞেস করলাম রাতে কোথায় ছিলে। আমার আবার শকুনের চোখ, বুঝছিস বাবা? শোন বাবা, পুরুষ মানুষদের হতে হয় শক্তিশালী, গম্ভীর, প্রচণ্ড আত্মমর্যাদা সম্পূর্ণ। বাদরকে যেমন আদর করলে মাথায় ওঠে, তেমনি মেয়ে মানুষদের বেশি ভালোবাসা দেখালে ওরা মাথায় উঠে বসে, তাই পায়ের জুতোকে পায়েই রাখতে হয়। শ্বশুরমশাই আরও কিছু বলবে, তার আগে শাশুড়িমা বলে ওঠে, কি শুরু করলে বলো তো সকালবেলা? ছেলে। শাশুড়িমা আর কিছু বলার আগে শ্বশুরমশাই জোরে একটা ধমক দিল শাশুড়িকে, আর বলল, দেখো সালেহা, আমাকে ভালো করেই চিনো তুমি। কথার মাঝে কথা বলা আমি একদম পছন্দ করি না। তুমি মেয়ে মানুষ, খাবার বানাও, ঘর গোছাও, আর স্বামী সন্তানের সেবা করো, ব্যাস, এত কথা না বললেও চলবে তোমার। সালেহার বুক ফেটে যাচ্ছে কান্নায়, কিন্তু ছেলে মেয়ের সামনে কাঁদতেও পারছে না। ভেতরটা যেন ভেঙে চুরে যাচ্ছে। বিয়ের পর থেকে সহ্য করছে আলাউদ্দিনের এমন রুক্ষ ব্যবহার। আগে তাও সবার আড়ালে ঘরে খারাপ ব্যবহার করত, কিন্তু ইদানিং সবার সামনেই যা তা বলে, মাঝে মাঝে গালিও দেয়। সালেহার তখন লজ্জায় অপমানে মরে যেতে ইচ্ছে করে, তবে বেশিক্ষণ কান্না আটকে রাখতে পারে না সালেহা। দৌড়ে চলে যায় মেয়ের ঘরের দিকে। বিষয়টা আহনাফের চোখ থেকে এড়ায় না। আলাউদ্দিন কোনো দিকে না ফিরে আবারও আহনাফকে বলে, শোনো বাপ, তোমার দাদি কখনো তোমার দাদার মুখের ওপর কথা বলতে পারেনি। তোমার মা কিন্তু কখনো আমার মুখের ওপর জবাব দেয় না। কেন বলো তো? সম্মান। আমাদের এমন গম্ভীর ব্যক্তিত্বপূর্ণ চরিত্রের জন্যই এই সম্মান, তাই সময় থাকতে বুঝতে শিখো। মেয়ে মানুষ হাতের বাইরে গেলে আর ঠিক করা যায় না। আহনাফ মুখে কিছুটা গম্ভীর্য এনে মনে মনে বলে, ক্ষমা করবেন আব্বা, আপনার মুখের ওপর কথা বলায়, তবে আপনার একটা ভুল ধারণা আছে, সেটা সঠিক করা জরুরি। এই যে আপনি বললেন না দাদি বা মা আপনাদের মুখের ওপর কখনো কথা বলেনি, আপনাদের সম্মান করে,
জন্য। আসলে সেটা সম্মান নয়, সেটা আসলে ভয় আর কিছুটা ঘৃণা। আমি চাই না আমার বউ আমাকে ভয় পাক বা ঘৃণা করুক। আমি চাই ওর ভুল হলে যেমন আমি শুধরে দিব, ওরও অধিকার আছে আমার ভুল সংশোধন করার। হঠাৎ শ্বশুরমশাই গলার আওয়াজে ধ্যান ভাঙে আহনাফের। মনে মনে ভাবা আহনাফের কথাগুলো কোনোভাবেই গলা দিয়ে আর বের হয় না। শ্বশুরমশাই আহনাফকে বলে, কি হয়েছে আহনাফ, কি ভাবছ? আহনাফ বলে, কিছু না আব্বা। শ্বশুরমশাই বলে, আশা করি বুঝেছ আমি কি বললাম। আমার কথার অন্যথা যেন না হয়। আর শোনো, বিকেলে আমাদের হাসপাতালে বিদেশ থেকে পাশ করা ডাক্তার আসবে। আমি যেতে পারবো না, তুমি যেও। সবার সাথে থেকে তাকে স্বাগতম জানিও, আর অবশ্যই আমাদের বাড়িতে আসার জন্য নেমন্তন্ন করবে। আহনাফ বলে, ঠিক আছে আব্বা। শ্বশুরমশাই আবারও বলে, ও আজকে তো তোমার শ্বশুর বাড়িতে যাওয়ার কথা, হাসপাতাল থেকে ফিরে যেও, আর কাল সকাল সকাল বৌমাকে নিয়ে আবার ফিরে এসো। আহনাফ চুপচাপ মাথা নাড়ালো। সেই ছোটবেলা থেকে এখন পর্যন্ত আহনাফ কখনো বাবার মুখের ওপর কথা বলেনি, আর সে অভ্যেসটা এখনও রয়ে গেছে। দোষটা অবশ্য তার মায়েরই, সবসময় চুপ করিয়ে রাখতো বাপের সামনে, আর এখন চাইলেও কথা বলতে পারে না। আলাউদ্দিন চলে যেতেই দিয়া বলে, শ্বশুরবাড়ির নতুন বাসায় কালকে ভালো ঘুম হয়নি না ভাইয়া? আহনাফ মনের অজান্তেই সহজ সরলভাবে বলে, হ্যাঁ। তারপরে দিয়ার কথার প্যাঁচ ধরতে পেরে বলে, কি বলছিস এসব? হবে না কেন ঘুম? খুব ভালো ঘুম হয়েছে, যা নাস্তা দে, খুব পেকে গেছিস। দিয়া হেসে উঠে বলে, পাকার মতো কিছুই তো বললাম না এখনো। আসলে কিন্তু আমি সবই জানি, ভাবি ফোনে আমাকে সব বলে দিয়েছে, বুঝছিস? দিয়ার কথা শুনে কালকে রাতের কথা মনে হতেই লজ্জায় লাল হয়ে গেল আহনাফ। কি লজ্জাজনক ঘটনাই না ঘটিয়েছে। পরক্ষণেই মনে হলো আহনাফের, এই ঘটনা যদি আব্বা জানতে পারে তাহলে নিশ্চয়ই হার্ট অ্যাটাক করবে। যে ছেলেকে সে বউকে কড়া শাসনে রাখা শেখাচ্ছে, সেই ছেলে কিনা শ্বশুরবাড়ি গিয়ে লুকিয়ে বউয়ের ঘরে ঢুকতে গিয়ে। এই ভেবেই হাহা করে হেসে ওঠে আহনাফ। আহনাফের হাসি দেখে দিয়া বলে, পাগল হলি নাকি, হাসছিস কেন? আহনাফ বলে, বুঝবি না, বড় হ। হা হা হা। নাস্তা দে, একটু ঘুমিয়ে নেই, আবার হাসপাতালে যেতে হবে। দিয়া আহনাফের হাসি দেখে মনে মনে বলে, ডাল মে তো কুছ কালা হে। ভাবির পেট থেকে সব বের করতে হবে, কেন হাসছে ভাইয়া? আহনাফকে নাস্তা দিয়ে দিয়া ডাকতে গেল সালেহাকে। দিয়া ভালো করেই জানে সালেহা ঘরে গিয়ে কাঁদছে। এটাও ভালো করে জানে ও ঘরে যেতেই চোখ মুছে নর্মাল ব্যবহার করবে। ছোট থেকে এইসব দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। তবুও মায়ের জন্য মাঝে মাঝে ভীষণ কষ্ট হয় দিয়ার। সারা জীবন কষ্ট করে গেল মানুষটা, কোনো দিন কি স্বামীর ভালোবাসা পাবে না? আলাউদ্দিন স্বামী হিসেবে যেমনই হোক না কেন, বাবা হিসেবে সেরা। ছেলে মেয়েকে জান দিয়ে ভালোবাসে, তবে আর 5টা বাবার মতো অত কোমল বাবা নয়, একটু হার্ড। তবুও বাবা হিসেবে ছেলে মেয়েদের জন্য যতটা করা যায় করেন, তাই সব মেনে নেয় সালেহা। দিয়া এসে সালেহাকে ডাক দিয়ে নিয়ে যায়, তারপর 3জনই খেতে বসে। সালেহা খেতে বসে আহনাফকে বলে, বাপ, তোর আব্বা যাই বলুক, তুই তো বুঝছিস ভালো মন্দ, ইতি ছোট মানুষ, সব কিছু বুঝতে সময় লাগবে। তাই কোনো কাজে তাড়াহুড়ো করে রাগ না করে বুঝিয়ে সব মানিয়ে নিস। একজন মেয়ের স্বামী যদি তাকে না বুঝে, তবে সে যে কি কষ্ট তা কাউকে বোঝানো নয়। তাই আমার কথা রাখিস বাপ, ইতিকে কখনো কষ্ট দিস না বাপ। আহনাফ বলে, কথা দিলাম মা, ওকে আমি সব দিক থেকে ভালো রাখার চেষ্টা করব। সালেহা ছেলের মাথায় হাত বুলিয়ে দিল, তারপরে 3জনে একসাথে খেয়ে নিল। এদিকে ডক্টর রঙ্গন চৌধুরী রেডি হয়ে বের হয়েছে পলাশপুরের উদ্দেশ্যে। শহর থেকে বেশ খানিকটা দূরে পলাশপুর। বেশ কিছুক্ষণ পর পলাশপুরের রাস্তায় ঢুকে রঙ্গনের গাড়ি। জানলা দিয়ে তাকাতেই চোখে পড়ে একসময় চিরচেনা অতি পছন্দের গ্রাম। না, এই গ্রামটা তার অচেনা না, ভীষণ চেনা। অনেক স্মৃতি আছে এখানে,
কিছু সুন্দর আর কিছু রয়েছে বীভৎস ভয়ানক। পুরনো সব কিছু মনে পড়তেই জানলা থেকে চোখ সরিয়ে নেয় রঙ্গন। হঠাৎ ড্রাইভার রঙ্গনকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা স্যার, কিছু মনে না করলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। রঙ্গন বলে, হ্যাঁ বলুন। ড্রাইভার বলে, স্যার, আপনি বিদেশ থেকে ডিগ্রি নেওয়া ডাক্তার, শহরের বড় নামি দামি হাসপাতাল আপনাকে ডাকছে, তাহলে আপনি সেই সব ছেড়ে এইখানে এই পলাশপুরে কেন আসলেন? রঙ্গন হেসে উঠে বলে, কাকা, গ্রাম আমার ভালো লাগে, আর গ্রামের দরিদ্র মানুষদের সাহায্য করা তো আমার সৌভাগ্য। আর তাছাড়া আমি এইখানে সবসময় তো দিচ্ছি না, 3 দিন কয়েক ঘন্টা রোগী দেখব, ব্যাস। শহরের হাসপাতালে তো যুক্ত থাকবই। ড্রাইভার বলল, আসলেই স্যার, আপনার মন অনেক বড়। আপনার ভালো হোক, খুশি থাকেন সবসময়। রঙ্গন হেসে উঠে বলে, দোয়া করবেন কাকা। তবে মনে মনে বলে, এমনি তো আমি এইখানে আসিনি কাকা, অনেক হিসেব বাকি আছে, সেগুলো তো ফেরত দিতে হবে। আর আমার পদ্মফুল, সে তো এই গ্রামেই আছে। পদ্মফুল, তোমাকে আর বেশি অপেক্ষা করতে হবে না, আমি আসছি। বর্তমান। ইতি, এই ইতি, হাসছো কেন? কি ভাবছো? আহনাফের ডাকে আমি থতমত খেয়ে বাস্তবে ফিরে আসলাম। ধুর, কি যে বলি এখন আহনাফকে। এমন সিরিয়াস মুহূর্তে আমি কিনা হাসছি। বললাম, কিছু না, এমনি। তুমি যাও বাবার সাথে, বয়স্ক মানুষ, রাগের মাথা অসুস্থ হয়ে যাবে। আহনাফ বলল, আচ্ছা আমি যাচ্ছি, তুমি মায়ের কাছে যাও। আমি বললাম, আচ্ছা তুমি যাও, চিন্তা করো না, আমি এদিকটা সামলে নেব। আহনাফ চলে গেল। এমনটা নয় যে এই ঘটনায় আমি খুশি হয়েছি। দিয়া আমার ননদের থেকে বন্ধু বেশি ছিল। আহনাফ চাকরিতে চলে যাওয়ার পর ওর সাথে খুনসুটি করে আমার সময় যেত। বর্তমানের টক্সিক ননদ ভাই বউয়ের মতো আমাদের সম্পর্ক ছিল না। আসলে যে কোনো সম্পর্ক একদিক থেকে ভালো করা যায় না, 2 দিক থেকে এফোর্ট দিতে হয়। আর আমাদের 2 জনের প্রচেষ্টায় আমাদের সম্পর্ক সুন্দর ছিল। একদিন আমাকে এসে বলল, ভাবি, তোমাকে একটা কথা বলবো, প্লিজ কাউকে বলবে না। আমি বললাম, কি কথা? যে কাউকে বলা যাবে না? ননদিনী কি নন্দায়ের কথা বলবে নাকি? দিয়া লজ্জা পেয়ে বলেছিল, কিভাবে বুঝে যাও বলো তো তুমি? আমি বললাম, হয়েছে হয়েছে, আর লজ্জা পেতে হবে না। তা কে সে শুনি? দিয়া বলেছিল, তার নাম আকাশ, একই সাথে পড়াশোনা করে। আমি অবশ্য তখনই বলেছিলাম, তোমার বাবা কখনোই মেনে নেবে না। দিয়া হেসে বলেছিল, সেটা তো আমিও জানি ভাবি, কিন্তু ভালোবাসা কি অত ভেবেচিন্তে হয়? বাবা যখন জানবে তখন সব দেখে নিব। তবে মেয়েটার হাসি বেশি দিন থাকেনি। আমার শ্বশুরমশাই কিছুদিন পরেই জানতে পারে দিয়া আর আকাশের ব্যাপারে। এই তো 1 মাস আগে আমি আর শাশুড়ি মা রান্না করছিলাম রান্নাঘরে, আহনাফ অফিসে, দিয়া সোফায় বসে টিভি দেখছে। হঠাৎ শ্বশুরমশাই বাইরে থেকে হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো। দরজায় পা রাখতেই চিৎকার করে দিয়াকে ডাকতে শুরু করলো। দিয়া দৌড়াতে দৌড়াতে শ্বশুরমশাইয়ের সামনে এলো। দিয়া শ্বশুরমশাইয়ের সামনে আসতে দিয়াকে ঠাস করে একটা চর মারে। আমি আর শাশুড়ি মা রান্নাঘর থেকে দৌড়ে দিয়ার কাছে যাই। দিয়াকে কিছু না বলেই শ্বশুরমশাই আমার সামনে শাশুড়ির চুল ধরে মারতে শুরু করে, সাথে অকথ্য ভাষায় গালাগালি করে। তবে এতক্ষণেও আমরা জানতে পারিনি তার এরূপ আচরণের কারণ। আমি আর সহ্য করতে না পেরে শ্বশুরের সামনে দাঁড়িয়ে শাশুড়িকে আড়াল করে বললাম, দেখুন, কাউকে মারা কোনো কিছুর সমাধান না। কি হয়েছে না বলতেই এভাবে মারছেন কেন আমাকে? দিয়াই বা কি করেছে? শ্বশুরমশাই আমার দিক থেকে চোখ সরিয়ে নিয়ে ঝাঁঝালো গলায় বললেন, তুমি সামনে থেকে সরে যাও বোমা। সালেহার সাথে আমার বোঝাপড়া আছে। মেয়ে কখন কি করছে না করছে তার খবর জানতে পারা বা বুঝতে পারার ক্ষমতা মাই রাখে। আর সেটা যদি না রাখতে পারে তবে সে মায়ের দায়িত্ব পালনে ব্যর্থ, আর তার ব্যর্থতার শাস্তি তো তাকে দিতেই হবে। আমিও বেশ শক্ত গলায় বললাম, আব্বা, গায়ে হাত তোলা কোনো সমাধান না, আপনি শান্ত হন। কি করেছে দিয়া? এইবার ধপ করে সোফায় বসে পড়লেন শ্বশুরমশাই।
আর কাঁদতে শুরু করলেন আর বললেন, জানো বৌমা, আমি আমার ছেলে মেয়েকে সব থেকে বেশি ভালোবাসি। ছোট থেকে ওদের ছোট বড় সব আবদার পূরণ করার চেষ্টা করেছি। এই যে দিয়া, ও যে আমার কত আদরের তা আমি কিভাবে বোঝাবো। কিন্তু এতদিন আমি জানতাম আমার ছেলে মেয়েরা মানুষের মতো মানুষ হইছে, তারা সমাজে আমাদের মাথা উঁচু করবে। কিন্তু না, আজকে আমার সব আশা শেষ। ওই পাশের পাড়ার মুদি দোকানির ছেলের সাথে আমার দিয়া, ছি ছি, সালেহা আমাকে একটু বিষ এনে দাও, আমি এই মুখ আর কাউকে দেখাবো না। শেষে কিনা লোকে আমাকে বলবে আমি মেয়েকে শিক্ষা দিতে পারিনি। হ্যাঁ, আজকের পর আমাদের এই মুখ কেউ দেখবে না। এই বলে শ্বশুরমশাই বাইরের ঘর থেকে বিষের শিশি নিয়ে আসে আর শাশুড়ির মুখে দেওয়ার চেষ্টা করে আর বলে, খাও সালেহা, খাও, চিন্তা করো না, একসাথে আমরা পরপারে যাব। শাশুড়ি মায়ের অবস্থা খারাপ, আমি চেষ্টা করেও শাশুড়ি মাকে ছাড়াতে পারছি না। তখনই দিয়া দৌড়ে এসে শ্বশুরমশাইয়ের পা ধরে কেঁদে বলে ওঠে, আব্বা, আমারে ছাইড়া দেন, আমার ভুল হয়ে গেছে, আমারে যা শাস্তি দেওয়ার দেন, কিন্তু আমারে ছাইড়া দেন, আমি আপনার সব কথা শুনব। শ্বশুরমশাই শাশুড়ি মাকে ছেড়ে দিলেন আর বললেন, তৈরি হয়ে নাও দিয়া, আজকে পাত্রপক্ষ দেখতে আসবে তোমাকে। 1 সপ্তাহের মধ্যে আমি তোমাকে বিয়ে দেব। এই বলে শ্বশুরমশাই হন হন করে হেঁটে চলে গেলেন। শ্বশুরমশাই চলে যেতেই দিয়া কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। আমি শাশুড়ি মাকে তুললাম, তিনি আমাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। আসলে মেয়েদের ভাগ্য বড় কঠিন, নয়তো মেয়ের দোষের শাস্তি মাকে এভাবে পেতে হয়। শাশুড়ি মাকে ঘরে বিছানায় শুয়ে দিলাম, তারপর দিয়ার ঘরে গেলাম। দিয়ার কাছে যেতেই আমাকে জড়িয়ে ধরে বলল, ভাবি, আমি আকাশকে ছাড়া কিভাবে বাঁচব? আকাশকে আমি কিভাবে ভুলে যাব? আমি যে ওকে বড্ড বেশি ভালোবাসি। আমি কি বলে মেয়েটাকে সান্ত্বনা দেব জানি না। শুধু বললাম, এটা তো তোমার আগেই বোঝা উচিত ছিল দিয়া, তুমি তো তোমার বাবাকে ভালো করে চেনো। যেখানে তোমার মাই কিছু করতে পারছে না, আমি কি বলবো? আল্লাহকে ডাকো, তিনিই ঠিক একটা ব্যবস্থা করবে। সেই দিন দিয়াকে সান্ত্বনা দিল। আমিও বুঝতে পেরেছিলাম মেয়েটার ভবিষ্যৎ। শ্বশুরমশাইকে এতদিনে এটুকু তো চিনেছি, তিনি যা চান তাই করেন। আমার ভাবনাকে সত্য করে দিয়ে তিনি তার উদ্দেশ্য পূরণ করলেন। 7 দিন পরই দিয়ার বিয়ের আয়োজন করলেন। ছেলে অনেক বড়লোক বাড়ির, বাবার ব্যবসা সেই সামলাচ্ছে। কিন্তু এত টাকা পয়সা থেকে কি হবে? মন তো ছোট লোকদের থেকেও ছোট। আমার এত ভাবনার মধ্যে আহনাফের ফোন রিসিভ করতে বলল, ইতি, খুব বড় একটা বিপদ হয়ে গেছে। আমি বললাম, কি হয়েছে আবার? আহনাফ বলল, দিয়া সুইসাইড অ্যাটেম্প্ট করেছে, হসপিটালে ভর্তি করেছে। আমি আর বাবা যাচ্ছি, তুমি মাকে সামলাও। আর বাড়িতে কাউকে কিছু বলার দরকার নেই, মাকেও বলো না। এই বলেই আমি কিছু বলার আগে ফোন কেটে দিল আহনাফ। মনের মধ্যে প্রচণ্ড অশান্তির সূচনা হলো। দিয়াকে একবার বড্ড দেখতে ইচ্ছে করলো, তবুও স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম। অনেক আত্মীয় স্বজন অলরেডি চলে গেছে, তাই বাড়িটা বেশ ফাঁকা। অল্প কয়জন আছে, তবুও তাদের খাবারের ব্যবস্থা করতে ব্যস্ত হয়ে পড়লাম। দুপুরে সবাইকে খাইয়ে বিদায় দিলাম। অনেক প্রশ্ন করলেও তা কোনোভাবে এড়িয়ে গেলাম। দুপুরে অনেক বুঝিয়ে শাশুড়িকে অল্প কয়টা খাইয়েছিলাম, তারপর ঘুমাতে বলে এসেছে। পুরো বাড়িতে কোনো মানুষ নেই, কেমন যেন শূন্য শূন্য লাগছে। তাই 1 কাপ চা বানিয়ে বাইরে বাগানে এসে বসলাম। হঠাৎ দেখি অনেক মানুষজন পাশের পাড়ায় যাচ্ছে। একজনকে জিজ্ঞেস করতে বলল, পাশের পাড়ার কোন ছেলের লাশ পাওয়া গেছে? আমি বললাম, কে? সে বলতে পারল না। পাশে থেকে একজন বলল, আকাশ, বাজারে মুদি দোকানের ছেলে। আকাশ নাম শুনতেই আমার বুকটা ধক করে উঠল। হাতে থাকা চায়ের কাপটা পড়ে গেল। মুহূর্তের মধ্যে দিয়ার কথা মনে পড়ল। দিয়া তো তার নাম আকাশ বলেছিল। তাহলে আকাশের লাশ দিয়ার বিয়ে
সব কি এক সূত্রে গাঁথা? কি হচ্ছে এসব? সারাদিন কোনো খাবার খাইনি, হঠাৎ মাথা চক্কর দিয়ে উঠল। আমার শরীরে সব বল চলে গেল, মাটিতে আমি লুটিয়ে পড়ব এমন সময় কে যেন ধরে ফেলল। আবছা চোখে দেখলাম এক সুদর্শন যুবক। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।